স্যার আজকে আমি ইউনিভার্সিটিও যাইতে পারি নাই। আমার গতকালকে রাতে থেকে চোখ চুলকাইতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ লাল হয়ে গেছে, আমি তাকাইতেই পারিনি সারাদিন। হুম। এই বাকিরা কি অবস্থা? অ্যাসাইনমেন্ট ধরছো তোমরা? স্যার স্যার দুই এখনো এক শুরু করি নাই, করি আশা নাই। করি 2-1 দিনের ভিতর শুরু করব। স্যার প্রশ্নের অ্যান্সার গুলা কত মার্কের হবে, মানে কত টুকটুক করে লিখবো? 5 মার্ক করে। স্যার আমি বাংলায় লেখা ট্রাই করব, তো মানে কিভাবে লিখবো বুঝতেছি না, কখনো লিখি নাই তো। আচ্ছা লেখো না, এটা তো আর এমন না যে তুমি হচ্ছে ফাইনাল পরীক্ষাতে বসতেছো। তুমি জাস্ট লেখো, আমি দেখে স্যার একটু ফিডব্যাক দিই। দেখে, স্যার খাতা দেখে পরে একটু বলে দিন যে এটা এইভাবে লিখো। হ্যাঁ, আমি দেখে ফিডব্যাক যেভাবে দিয়ে বুঝি দেবো। ওইভাবে স্যার লিখে রাখি তাহলে। তোমরা যতটুকু পারো ততটুকু লেখো, ঠিক আছে? বাট লেখো, লিখে যখনই আমি টাইম দেবো ততক্ষণের ভেতরে জমা দিয়ে দিবা। আমি এটা কন্টিনিউয়াস প্রসেস রাখবো, চলতে থাকবে এই জিনিসটা, ঠিক আছে? স্যার যাতে এই করে 1 নাম্বার প্রশ্নটা আমি বুঝি নাই স্যার। কি প্রশ্ন ছিল? প্রশ্ন কি ছিল বলো? স্যার প্রশ্ন ছিল তামাদিতে বারিত মামলা খারিজ করা কি আদালতের জন্য বাধ্যতামূলক? ওমা, এটা তো সবার পারা উচিত। সেকশন 3। স্যার বাড়ি তো কি স্যার, এটাই তো বুঝি নাই। হ্যাঁ, সেকশন জি 3 তে স্যার, কি এটা বলছে? খারিজ হয়ে যাবে স্যার। অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে, সেখানে ডিফেন্স হিসেবে। এটা অটোমেটিক্যালি খারিজ হবে, যেহেতু মামলার সময় চলে গেছে, সেই ক্ষেত্রে আর মামলা করার জন্য কোনো রকম উনি এক্সাম্পশন। আমার বিবাদী কেউ যদি এটা ক্লেম নাও করি যে মামলা করার সময় শেষ হয়ে গেছে, তারপরেও স্যার কোর্ট অটোমেটিকলি এটা খারিজ করে দিবে। হ্যাঁ, এই যে এখানে বলা আছে, ইভেন ইফ ইট ইজ নট প্রেজেন্টেড অ্যাজ এ ডিফেন্স, ঠিক আছে? সো অটোমেটিক্যালি খারিজ হয়ে যাবে, সেকশন 3 তে বলা আছে এটা, ঠিক আছে? আচ্ছা, আর কেউ জয়েন করবে না নাকি? আর আজকে মাত্র 6 জন। সাইম আলী খান তো পারফেক্টলি টাইমে জয়েন করে ফেলছে আজকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, করো। আমি বুঝি না তোমার কথা, আরেকবার বলতে হবে। Someone was asking a question. Please repeat the question. স্যার আমি 12 নম্বর সেকশনটা বুঝি নাই স্যার, এই যে Section 12 of the Limitation Act তুমি বুঝো নাই, তাই তো? জি স্যার। স্যার পড়তে যায় স্যার একটু এলোমেলো হয়ে গেছে স্যার। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই তো 12 নম্বর সেকশন, তাই না? কম্পিউটেশন অফ পিরিয়ড অফ লিমিটেশন, সময় কিভাবে গণনা হবে। এখানে টোটাল 4টা সার্কামস্টেন্সের কথা বলা আছে। এখানে মেইনলি যে কথাটা বলা আছে এটা খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস। প্র্যাকটিক্যাল জিনিসটা এইটা যে আমরা যখন আপিল করতে যাই, ঠিক আছে, তখন আপিল করার সময় আমাদের ওই লোয়ার কোর্ট থেকে যে জাজমেন্টটা দেয়া হয়েছিল ওই জাজমেন্টের এগেইনস্টেই তো তুমি আপিল করবা, তাই না? এখন আপিলের সাথে সাথে ওই জাজমেন্টের কপিটা দেয়া লাগে। এখন আপিলের সময় অনেক সময় স্বাভাবিকভাবে থাকে 30 দিন, অনেক জায়গায় থাকে 60 দিন, অনেক জায়গায় থাকে 90 দিন, কোথাও থাকে 7 দিন। এখন এই জাজমেন্টের কপি বের করে আনতেই অনেকদিন টাইম লেগে যায়। এটাকে বলে সার্টিফাইড কপি। এই সার্টিফাইড কপি মানে এই 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 জিনিস বের করে আনতেই তোমার দেখা গেল অনেক সময় 2 মাস 4 মাস চলে যায়। এখন যদি এই কপির জন্য তোমার জাজমেন্টের কপি না পাওয়ার কারণে তোমার আপিলটা বাড়িত হয়ে যায় টাইম দিয়ে, তাহলে তো মুশকিল হয়ে গেল, তাই না? এই জন্য এই 12 নম্বর সেকশনে বলা হয়েছে যে তোমার এই যে সার্টিফাইড কপিগুলো যখন তুমি বের করে আনতে চাবা, আই মিন বের করে আনতে যে সময়টা লাগবে ওই সময়টা তোমার এই টাইম থেকে বাদ দেওয়া হবে। যতদিন ওই সময়টা লাগছে জাজমেন্টের কপি পেতে, ওই সময়টা তোমার লিমিটেশনের সাথে যোগ হবে না। বুঝছো বনিয়ামিন? ক্লিয়ার না স্যার এখনো। তুমি একটু কাইন্ডলি ক্যামেরার কাছাকাছি এসে কথা বলো, আমি তোমার কথা শুনতেছি না, কেউই বোধহয় শুনতেছি না। স্যার ক্লিয়ার না এখনো স্যার।
এখনো ক্লিয়ার না? স্যার এখানে 4টা উপধারা আছে। উপধারার মধ্যে স্যার প্রথমটা আমি যে লিখছিলাম যে স্যার কোনো মামলার আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদের মেয়াদ গণনা করতে হবে যেদিন আচ্ছা থেকে আচ্ছা, ঠিক উক্ত আছে, আমি মেয়াদ একে আরম্ভ একে হয়। বোঝাচ্ছি। আমি একে একে বোঝাচ্ছি, ঠিক আছে? প্রথম থেকে বোঝাচ্ছি। আমি তোমাকে জাস্ট ভাবলাম যে তুমি হয়তো বুঝছো, পুরোটা ক্লিয়ার না, তাই এই জন্য বলছি। প্রথম থেকে বোঝাচ্ছি। 1 নম্বর যে পয়েন্টটা বলতেছে, সময় গণনার সময়, in the computation of period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded. আচ্ছা, এটা খুবই কমন সেন্সের ব্যাপার। তোমাকে একটা জিনিস বলি, আমি যদি বলি যে কি বলে 10 দিন গণনা করো, 10 দিন গণনা করলে তুমি কি 1 2 3 4 5 6 7 8 9 10, আই মিন এই যে আমরা আজ জি স্যার। মানে আগামী 10 দিন যদি বলি, তাহলে 11 তারিখ থেকে হিসাব। আজকে কয় তারিখ বলো তো? আজকে হচ্ছে 9 তারিখ। আজকে যদি 9 তারিখ হয়, তুমি আগামী 10 দিন বলতে কি রকম বলবা? 10 11 12 13 14 15 16 17 18 19, 19 তারিখ পর্যন্ত সময় থাকবে না? জি স্যার। কমন সেন্স কি বলে? প্রথম দিনটা বাদ যাবে না? আজকে সহজ হলে তো একদিন কমে যাচ্ছে তোমার হাতে। তো দেখো, তুমি জিনিসটা দেখো, যদি বলি আমি আগামী 10 দিন, ইউ হ্যাভ 10 ডেজ লেফট। তো 10 ডেজ লেফট বলতে তোমাকে ধরতে হবে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ। সো ইউ হ্যাভ টাইম টিল 19 তারিখ। তো যখন তুমি টাইম গণনা শুরু করবা, যেদিন জাজমেন্টটা দেওয়া হয়েছে ওই দিনটা হিসাবে আনবো না, আমরা তার পরের দিন থেকে হিসাব করবো। বুঝছো বনিয়ামিন? জি স্যার। জি স্যার। বুঝছো? জি স্যার। হুম, ওকে। প্লিজ একটু ক্লোজ টু দ্য ক্যামেরা কথা বললো, উই ক্যান নট হিয়ার ইউ। আচ্ছা, পরেরটা স্যার দেখো। আরেক জি স্যার। হ্যাঁ বলো, কিছু বলবা? স্যার রোয়েদাদটা কি স্যার? আচ্ছা, রোয়েদাদ, তাই তো? এই যে লাস্টের পয়েন্ট, এটা না? এটাই তো। জি স্যার। এটা এই 4 নম্বর নিয়ে কনফিউজ না তুমি? রোয়েদাদ। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝাই তোমাকে। তোমরা আরবিট্রেশন অ্যাক্ট পড়ছো? আরবিট্রেশন অ্যাক্ট, এডিআর এডিআর না এডিআর স্যার পড়ছো? ওইভাবে পড়া হয়নি স্যার। আচ্ছা, ওইভাবে পড়া হয়নি, ঠিক আছে। অনেক সময় কি হয়, আমাদের এই যে লেবার লেবার অ্যাক্ট যারা পড়ছো তোমরা, তোমরা জানো মোটামুটি এই জিনিসটা। লেবার একটা আরবিট্রেশন আছে। এই আরবিট্রেশনের পরে এটা কিন্তু নর্মাল কোর্ট প্রসিডিং, আরবিট্রেশনে একটা জাজ থাকে, তার ডিসকাশন হয়। তো এখন এই আরবিট্রেশনে যে অ্যাওয়ার্ডটা দেয়া হয়, অ্যাওয়ার্ড মানে কি? এটাকে কিন্তু বলে না জাজমেন্ট, এটাকে বলে অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে কেউ জেতে কেউ হারে, কাউকে দেয়া হয়, কাউকে বলা হয় যে আপনি এই জিনিসটা তাকে দেবেন। মনে করো কোনো একটা লেবার কোনো একটা কোম্পানির এগেইনস্টে মামলা করছে, তো ওই যে লেবার মনে করো জিতলো, সেখানে বললো এত টাকা কম্পেনসেশন। এই যে কম্পেনসেশনের অ্যামাউন্টটা, এটাকে বলে রোয়েদাদ। বুঝছো? জি স্যার। ওকে। আচ্ছা, এবার মাঝখানের 2টা সেকশন তুমি একটু দেখো পয়েন্টগুলা, এই যেগুলো দেখো। পিরিয়ড কম্পেনসেশন যখন শুরু করবা তুমি, এই যে দেখো, দ্য ডে অন হুইচ দ্য জাজমেন্ট কমপ্লেইন্ট ওয়াজ প্রোনাউন্সড and the time requisite for obtaining the copy of the decree, sentence or order appealed from or sought to be reviewed shall be excluded. তার মানে যেদিন জাজমেন্টটা দেওয়া হয়েছিল ওই দিনটাও বাদ যাবে। কারণ একটু আগেও তোমাকে আমি বলছি যে ওই দিন হিসাব করলে, আমরা তো ওইভাবে হিসাব করি না, আমরা তো পরের দিন থেকে হিসাব করি নর্মালি। তো ওই দিনটাও বাদ যাবে, এবং যতদিন তুমি এই জাজমেন্টের কপি পাওয়ার জন্য সময় কাটাইছো ওই সময়টাও তোমার হিসাবের মধ্যে থেকে বাদ যাবে। বুঝলা মনিয়ামিন? জি স্যার। আই হোপ তুমি বুঝছো। বাকিরা বুঝছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সায়েম খান কে? হুই সায়েম খান? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড সায়েম খান। স্যার আমার একটা প্রশ্ন ছিল। তোমার কোশ্চেনের আগে আমার এক কোশ্চেনের উত্তর দাও। সায়েম খানটা কে? সাইম ভাইয়া মেবি স্যার অন্য সায়েম আলী কোনো খান। আইডি আরও থেকে। তো আমাদের সাইম আলী খান স্যার। ও আচ্ছা আচ্ছা, সাইম ওকে ওকে, আলিবাদিয়া আচ্ছা খান, আচ্ছা, ঠিক খান আছে। খান করে হ্যাঁ, দিছে এবার বলো শিমু, বলো। নিজের নাম।
স্যার ওই যে আমার হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 6টা একটু প্রবলেম ছিল, আমি এটা একটু ভালো মতো বুঝি নাই, ওই যে প্রিভেন্টিভ রিলিফটা যেটা স্যার। প্রিভেন্টিভ ডিগ্রি কাকে বলে, তাই তো? জি স্যার। আচ্ছা, ওইটা আমরা পরে দেখব, এখন দরকার নেই দেখার। ইনজাংশনের নাম শুনছো? ইনজাংশন, হ্যাঁ জি স্যার। শুনছি। ইনজাংশন একটা প্রিভেন্টিভ ডিগ্রি, এটা মনে রাখো, তাইলেই হবে। প্রশ্ন আসলে এটাই আসবে, পরে দেখবো, এমনিই জেনে যাবা প্রিভেন্টিভ ডিগ্রি কাকে বলে। স্যার হ্যাঁ, বলো। স্যার আরেকটু স্যার জানার ছিল স্যার, যে আমাদের যে অনুচ্ছেদগুলো আছে স্যার লিমিটেশন অ্যাক্টের অনুচ্ছেদগুলো স্যার আমরা কিভাবে পড়বো? অনুচ্ছেদগুলা কিভাবে পড়বো, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। আমরা যখন জি এসআর স্যার। পড়া শুরু করছি গতকালকে, তুমি তো বোধহয় ছিল না, আমরা এসআর যখন পড়বো, এসআর এর সাথে আমাদের অনুচ্ছেদগুলো কানেক্ট করে পড়তে হবে। শুধু শুধু অনুচ্ছেদ তুমি বুঝে পড়তে পারবা না, বিকজ এটার সাথে এসআর এর কন্টেন্টের কানেকশন আছে। তো যতক্ষণ না পর্যন্ত তুমি এসআর বুঝতেছো ততক্ষণ অনুচ্ছেদ বুঝবা না। জি আমরা স্যার। এসআর তে মিলাই পড়বো। ওকে, আমি এই জন্য পড়াই নাই, ওকে স্যার। আমি গতকাল থেকে শুরু করছি পড়ানো। তোমাদের গতকালকে দুইটা সেকশন 8 এবং সেকশন 9 পড়াইছিলাম, তাই তো জয়? স্যার সেকশন 8 9, তারপর তো স্যার ডেফিনেশন পড়ানো হয়েছে, আর স্যার 4 5 3 4 5। আচ্ছা, 8 এবং 9 এই দুইটাতে দুইটা তোমার হচ্ছে লিমিটেশন পিরিয়ডের সাথে কানেকশন আছে, আমি তোমাদের দেখাই দিই। এই যে দেখো, স্যার একটা মেবি 6 মাস আর একটা মেবি হচ্ছে স্যার 12 বছর। হ্যাঁ 6 মাস তো আমি তোমাদের দেখাইছি, 6 মাস তো বলেই দিছি, কিন্তু ওটা কোথায় থেকে আসছে দেখো, এই যে আর্টিকেল 3 দেখছো, আন্ডার দ্য স্পেসিফিক রিলেয়ার সেকশন 9 টু রিকভার পজিশন অফ ইমুভেবল প্রপার্টি 6 মান্থস হোয়েন দ্য ডিসপজিশন অকার্স। তাহলে তোমাকে যেদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ডিসপজেস করে দেবে কেউ, যদি তুমি সেকশন 9 এর আন্ডারে মামলা করতে চাও, তোমাকে 6 মাসের মধ্যে করতে হবে। এই যে এখানে সেটা কোথায় বলা আছে, আর্টিকেল 9 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট, ঠিক আছে, আর্টিকেল 3 অফ দ্য লিমিটেশন অ্যাক্ট। ওকে জয়? জি স্যার। আর এসআর অ্যাক্টের স্যার সেকশন 9। ও এসআর একটা সেকশন 9 আর হচ্ছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 3। জি স্যার। আর আরেকটা জিনিস পড়ছিলাম আমরা সেকশন 8, মনে করে দেখো। জি স্যার সেকশন 8 সেকশন 8 পড়ছিলাম। কত বছর বলছিলাম? 12 বছর। স্যার সেকশন 8 12 বছর ছিল স্যার। জি স্যার। 12 বছর, এই যে 12 বছর, 12 বছর হলে এই যে দেখো 12 বছর, এই যে 142, ঠিক আছে, কত 100? আর্টিকেল 142 স্যার। আর এসআর অ্যাক্টের হচ্ছে সেকশন 8। ওকে, এতটুকু তো বুঝলা নাকি? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যদি কেউ কোনো গভর্নমেন্টকে, মনে করো কোনো গভর্নমেন্টের কোনো প্রপার্টি আছে, রাস্তা, ওই রাস্তাটা দখল করে বসে আছে, থাকতেই পারে, তাইলে পারে না? হ্যাঁ পারে স্যার। 60 এখন বছর মনে হয় গভর্নমেন্ট, স্যার, মানে এক নাগারে ওটা দখল করে রাখতে হবে। হ্যাঁ 60 বছরটা দেখো তো কোথায় আছে, এটা আমরা দেখি। স্যার 100 কত নাম্বার জানি দেখছিলাম, 52 নাই কত জানি ভুলে গেছি। না 149, এই যে দেখাচ্ছে তোমাদের, এই যে any suit by or on behalf of the government 60 years, ঠিক আছে, গভর্নমেন্ট কতদিনের মধ্যে মামলা করতে পারবে? 60 বছরের ভিতরে। 149, ঠিক আছে। স্যার গভর্নমেন্ট এত বেশি সময় দেওয়ার কারণটা কি স্যার? হচ্ছে গভর্নমেন্ট তো, মানে তোমার গভর্নমেন্টের এত আরো কাজ থাকে যে গভর্নমেন্ট এগুলো খেয়াল রাখবে না অনেক সময়, ঠিক আছে। তো যার কারণে গভর্নমেন্টকে যদি তুমি সাধারণ মানুষের মতো সময় দাও তাহলে তো মুশকিল হয়ে গেল। আজানটা শেষ হোক, হ্যাঁ। তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে মনে করে রাখো, আই এম গিভিং অ্যান্সার। আমরা শুরু করে দেব তোমার এসআর এক পড়া। স্যার আমার চাচাতো ভাই আসছে ডাক্তার দেখাইতে, ওরা একটু ডাক্তার দেখাইতে গেছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাস করার চেষ্টা করো, হ্যাঁ রেগুলার। জি স্যার, অবশ্যই স্যার। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন আমরা তাহলে পড়ার ভিতরে চলে যাই। আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 8 এবং 9 আমরা গতকালকে পড়ছি। আমরা এবার 10 এবং 11 নম্বরটা একটু দেখি।
স্যার 8 একটু এবং যদি 9 রিক্যাপ করতেন স্যার। রিক্যাপ বলতে যেটা বোঝায় সেটা হলো আমরা পড়ছিলাম 8 নম্বর সেকশন, বলা হচ্ছে যে যদি তুমি ইমুভেবল প্রপার্টি কারোর কাছ থেকে, তোমাকে যদি কেউ ইমুভেবল প্রপার্টি থেকে তোমাকে যদি কেউ হচ্ছে তোমার ইয়ে করে, ডিসপোজেস করে, তাহলে তোমার হচ্ছে তুমি সেকশন 8 এর আন্ডারেও যেতে পারো, 9 এর আন্ডারেও যেতে পারো। এখন প্রশ্ন হলো 8 এর আন্ডারে কখন যাবা, 9 এর আন্ডারে কখন যাবা। 8 এর আন্ডারে তখন যদি যাও তাহলে তোমাকে একটা জিনিস প্রুভ করতে হবে, সেটা হলো টাইটেল অফ দ্য প্রপার্টি। টাইটেল অফ দ্য প্রপার্টি বলতে আমি বুঝাচ্ছি যে তোমাকে অ্যাটলিস্ট দেখাইতে হবে যে তুমি ওই জমিটার ওনার। ঠিক আছে, মনে করো তোমাকে কোনো একজন ব্যক্তি জোর করে তোমার জমি থেকে সরাই দিছে, তখন তুমি যদি কোর্টে মামলা করো তাহলে তোমাকে তোমার টাইটেল ডিড দিয়ে মামলা করতে হবে, জমির দলিল দিয়ে মামলা করতে হবে। কিন্তু 9 নম্বর সেকশনটা একটা স্পেশাল প্রভিশন। এটা যেটা বলতেছে সেটা হলো তুমি যদি জমি পজিশনে থাকো এবং তোমাকে যদি ডিসপোজেস করা হয়, সেটা যদি কোনো আইনি ভিত্তি না থাকে ডিসপোজিশনের, আইনি ভিত্তি বলতে আমি বোঝাচ্ছি যদি তোমার অথরিটির অর্ডার নিয়ে এসে তোমাকে ডিসপোজেস না করে, তাহলে তুমি যেটা করতে পারো, তুমি 6 মাসের মধ্যে একটা সিভিল কোর্টে মামলা করতে পারো ফর গেটিং দ্য পজিশন ব্যাক, জমির পজিশনটা যাতে ফেরত দেওয়া হয় তোমাকে, এই জন্য তুমি একটা মামলা করতে পারো। এখন এই জায়গাতে গিয়ে তোমাকে কিন্তু জমির দলিল দেখানো লাগবে না, বা তোমাকে দেখানো লাগবে না যে তুমি জমির মালিক ছিলা। তুমি শুধু এতটুকুই দেখাবা যে জমির আমি পজিশনে ছিলাম। পজিশনে ছিলাম কিভাবে? আমি লিগালি পজিশনে ছিলাম, আমি লিগালি পজিশন হোল্ডার, সো আমাকে আপনি কি করেন, আমাকে দখলটা ফেরত দেন। এখন প্রশ্ন হলো যে দখল ফেরত পাওয়ার পরে তুমি কি করতে পারো, তুমি চাইলে সেটা টাইটেল দিয়ে আলাদা করে আবার মামলা করতে পারো। এখানে মূল পয়েন্ট যেটা 9 এর, সেটা হলো যাতে করে সমাজে শান্তি বজায় থাকে, যে পজিশনে ছিল তাকেই সমাজে চিন্তা ভাবনা করা হয় যে হ্যাঁ সেই যেন পজিশনে থাকে, বুঝছো? সো সেকশন 9 এর উদ্দেশ্য কিন্তু তোমাকে মালিক বলে ডিক্লেয়ার করা না, তোমাকে শুধুমাত্র পজিশনটা ফেরত দেয়া। এখন তোমাকে মনে করো পজিশন ফেরত দিয়ে দিল কারণ তুমি পজিশনে ছিলা, তাহলে আসল যে মালিক ওই লোক যেটা করতে পারে সেটা হলো সেকশন 8 এর আন্ডারে আবার যেতে পারে, কারণ তার কাছে তো টাইটেল ডিড আছে। বুঝা গেল? জি স্যার। বুনিয়ামিন, এইটুকুই পড়াইছি আমরা, আরো ডিটেইল একটু পড়াইছিলাম, বাট এখন তো পুরোটা রিক্যাপ করা সম্ভব হচ্ছে না। তুমি একটু নিজে নিজে পড়ার চেষ্টা করো, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে স্যার। আচ্ছা, এবার আমরা মুভেবল প্রপার্টি কিভাবে তোমার ফেরত পাওয়া যেতে পারে সেটা নিয়ে একটু দেখি। 10 নম্বর সেকশন স্পেসিফিক ভাবে 8 নম্বর সেকশনকে রিপিট করছে, একই কথা বলছে। দেখো, a person entitled to the possession of specific movable property may recover the same in the manner prescribed by the code of civil procedure. তো তার মানে সিপিসির আন্ডারে তোমাকে মামলা করে প্রপার্টি ফেরত পেতে হবে। মনে করো তোমার মোবাইলটা কেউ কেড়ে নিয়ে গেছে, মনে করো তোমার একটা বাইসাইকেল আছে কেউ কেড়ে নিয়ে গেছে, মনে করো তোমার বাড়িতে একটা ফ্রিজ আছে কেউ দখল করে রেখে দিয়েছে। তো অল দিস থিংস ক্যান বি রিকভার্ড ফ্রম দ্য পারসন। বুঝলা কিভাবে? সেকশন 10 এর আন্ডারে পেতে পারো। ওকে, এখন আমরা কয়েকটা উদাহরণ দেখবো, উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে কিভাবে পাওয়া যায়। এটা দেখো, A bequeaths a land to B for his life with reminder to C। মানে এই জিনিসগুলো পড়তে তোমাদের কাছে অনেক কষ্ট হতে পারে, জিনিসগুলো বুঝতেও কষ্ট হতে পারে। শব্দগুলো কি? শব্দগুলো সোজা বাংলায় যদি আমি বুঝাই তাহলে এ হচ্ছে বি এর নামে একটা উইল করছে, বলছে তুমি সারা জীবন ধরে এটা ভোগ করবা, আর তুমি যদি যেদিন মারা যাবা তারপরে তোমার স্ত্রীর কাছে যাবে জিনিসটা। ঠিক আছে? এ মারা গেল, এ যখন মারা গেল তার মানে কি প্রপার্টি বির কাছে যাবে, স্বাভাবিকভাবে বি হবে সেখানে এটার হোল্ডার। বি এন্টার্স অন দ্য ল্যান্ড, বি তাহলে ল্যান্ডে এন্টার করলো, বাট সি উইদাউট বিস কনসেন্ট অবটেইন দ্য পজিশন অফ দ্য টাইটেল ডিডস। দেখো কথা ছিল কি, যতদিন পর্যন্ত বি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বি হচ্ছে কি করবে, এটার ওনারশিপ হোল্ড করবে এবং এটা টাইটেল ডিড গুলো হোল্ড করবে। কিন্তু বি বেঁচে থাকা অবস্থায় যদি সি ঢুকে যায় তাহলে বি কি করতে পারে, বি মে রিকভার দেম ফ্রম সি, বি তার টাইটেল ডিড গুলাকে কি করতে পারে, ওখান থেকে সি এর কাছ থেকে ফেরত নিতে পারে। তাহলে সোজা বাংলায় যেটা সেটা হলো এ বি এর নামে একটা উইল করছে এবং বলছে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি এই জমিটা হোল্ড করবা এবং এই জমির দলিল দস্তাবেজ যা আছে সব তোমার কাছে থাকবে। ভালো কথা, তার মানে এর একটা রাইট তৈরি হয়েছে এখানে। এখন বি বেঁচে থাকা অবস্থায় এবং এটাও বলে দিছিল যে তুমি মারা যাওয়ার পর সি পাবে, কিন্তু দেখা যাচ্ছে বি বেঁচে থাকা অবস্থাতেই সি যদি ওই টাইটেল ডিড গুলো নিয়ে চলে যায়, বি কি করতে পারে, কোর্টে যেতে পারে এবং ওই ডিড গুলো ফেরত না নিয়ে আসার জন্য মামলা করতে পারে। এখন এই যে টাইটেল ডিড যেটা, এটা তো একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা তো একটা মুভেবল প্রপার্টি, সো এটা ফেরত নিয়ে আসার জন্য সেকশন করা যেতে পারে। বুঝছো?
কোশ্চেন আছে কোনো? স্যার আরেকবার একটু বললে ভালো হয়, বুঝি নাই আমি ভালো মতো। আরেকবার বলতে বোঝাচ্ছি, মনে করো জয় তোমার কাছ থেকে একটা সাইকেল নিয়ে চলে গেছে, তোমার সাইকেল, তুমি কি করতে পারো? ফেরত পাইতে পারো না, তুমি ওনার না প্রপার্টিটা। ওনার কি ওনার না বলো তো? জি স্যার, ওনার। ওই একই কথা এখানেই বলা আছে, যে তুমি, তোমাকে বলা হলো যে তুমি যতদিন বেঁচে আছো তুমি হচ্ছে এটার ওনার। তুমি বেঁচে থাকা অবস্থায় তো আরেকজনের হওয়ার সুযোগ নাই, আরেকজন তুমি বেঁচে থাকা অবস্থায় নিয়ে চলে গেছে, তুমি কোর্টে গিয়া তার কাছ থেকে নিয়ে আসলা, ফেরত নিয়ে আসলা, এই এতটুকুই বলছে এখানে, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এইখানে কে কে মামলা করতে পারবে? এইখানে আসলে কোন কোন লোক মামলা করতে পারবে? এখানে মামলা করতে পারবে যে ওনার সে, আর ওনার যে যাকে ট্রাস্টি হিসেবে নিয়োগ দিছে সে। আমরা ট্রাস্ট পড়ছিলাম না কদিন আগে, গতকালকে, যে ট্রাস্টিটা কিভাবে তৈরি হয় আমাদের এই আইনে। আইন ধরে নেয় না যে 3 ধরনের ট্রাস্ট আছে, ফিডুশিয়ারি রিলেশনশিপ থাকতে পারে 3 ধরনের, এক্সপ্রেস, ইমপ্লাইড অথবা কনস্ট্রাকটিভ, পড়ছিলাম না কালকে? জি স্যার। আজকে এই উদাহরণটা একটু বোঝার চেষ্টা করো। উদাহরণটা হচ্ছে, এখানে তো প্রথম উদাহরণে তো দেখলাম যে এ ওনার, বি হচ্ছে তোমার হচ্ছে এ হচ্ছে কি বলে, এ ওনার, এ বি কে কিছু লাইফ ইন্টারেস্ট দিছে, বির বেঁচে থাকা অবস্থাতেই সি চলে গেছে। এখন এই বি যে, বি সি এর এগেইনস্টে মামলা করে প্রপার্টিটা ফেরত নিতে পারলো। এখন বি কি সরি তোমার কি বলে, এই সিচুয়েশনটা তো খুব সহজ, এটা তো ইজি, কিন্তু একটা কঠিন সিচুয়েশন তোমাদের আমি দিই, দেখো তো, এইটা দেখো, এটা দেখো। এ হচ্ছে একটা ওয়্যার হাউস কিপার। ওয়্যার হাউস কিপার মানে হচ্ছে, মানে মনে করো ওই অনেক সময় মানুষ বিদেশে যায়, বিদেশে যাওয়ার সময়, আগেকার দিনে হতো এটা, বিদেশে যাওয়ার সময় কোনো একজন মজুদদারের কাছে তার জিনিসপত্র রেখে যেত, বলতো আপনার কাছে রাখলাম। আজকে যেমন আমি দেখলাম যে এক জায়গায় পরীক্ষা করতেছে, মানুষজন কি করছে, টাকা দিয়ে তোমার হচ্ছে মোবাইল এক জায়গায় পজিশন দিয়ে রাখছে, বলছে ভাই আপনি রাখেন, পরীক্ষা শেষ হলে আমি এসে নিয়ে যাবো। এরকম হয় না? রাস্তায় দেখো না জি স্যার। পরীক্ষার ক্ষেত্রে? জি স্যার। তো এখন এই যে যে লোক পজিশন আছে, যে লোক পজিশন হোল্ডার, যে লোক টাকা দিয়ে তোমার হচ্ছে প্রপার্টিটা রাখতেছে, যদি এমন হয় যে ওই যে পজিশন হোল্ডার যে লোক, ওই লোকের কাছ থেকে কোনো একজন এসে ওই জিনিসটা নিয়ে চলে গেছে, তাহলে এখানে কে কে মামলা করতে পারবে? এখানে দুইজনই মামলা করতে পারবে। এখানে এ যেহেতু ওনার, সেও পারবে, আর বি হচ্ছে যেহেতু তোমার এখানে সে ট্রাস্টি হিসেবে নিয়েছিল জিনিসটা, সেও পারবে। বুঝছো জয়? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই দেখো না, এই যে warehouse keeper is charged with the delivery of certain goods to Z, which B takes out of his possession. A may sue for the goods. দেখো, এ যদিও এটা ওনার না, এ কি ছিল এখানে? ট্রাস্টি ছিল না হিসাবে, আলটিমেটলি তো ট্রাস্টি ছিল হিসাবে, তো যার কারণে এ কি করতে পারে, প্রপার্টিটা তোমার ইয়ে করতে পারে, তোমার ফেরত নিতে পারে। এই যেহেতু জেড জেড বি যেহেতু নিয়ে চলে গেছে, বি এর কাছ থেকে ফেরত আনতে পারে। ঠিক আছে জয়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আরেকটা উদাহরণ দেখো, কিন্তু এইটা দেখো, এ প্লেজেস সার্টেন জুয়েলস টু বি টু সিকিউর এ লোন। আচ্ছা, এ কি করছে, বি কে কিছু স্বর্ণ অলংকার দিছে এবং বলছে যে আপনি আমাকে টাকা দিন। ভালো কথা, তো এটাকে কি বলে? এটা অনেকটা মর্টগেজের মতো না, বন্ধকের মতো জি না? স্যার, বন্ধকের মতো। বন্ধকি স্যার। ওকে, বি ডিসপোজেস অফ দেম বিফোর হি ইজ এন্টাইটেলড টু ডু সো। বি করছে কি, বি তোমার মানে স্বাভাবিকভাবে কি হয় যে যতদিন তুমি যদি টাকা না দিতে পারো তখন না সে বিক্রি করতে পারে, তার আগে কি বিক্রি করতে পারে? পারে না। তো টাকা সময় শেষ হওয়ার আগে বি করছে কি, বিক্রি করে দিছে, অথবা বি নিজের কাছে বলতেছে দখল করে নিচ্ছে। এ উইদাউট হ্যাভিং পেইড অর টেন্ডার দ্য অ্যামাউন্ট অফ দ্য লোন সিউজ বি ফর পজিশন অফ দ্য জুয়েলস, দ্য সুট শুড বি ডিসমিসড। দেখো কারণ, দেখো বলতেছে এ বি এর কাছে কিছু স্বর্ণালংকার রাখছে এবং তার কাছ থেকে টাকা নিছে। ওকে, এখন বি করছে কি, ওই স্বর্ণালংকার গুলা নিজে কবজা করে ফেলছে, বলছে আমি ফেরত দেবো না। এ কোর্টে গিয়ে মামলা করছে ফেরত নিয়ে আসার জন্য। এখন কোর্টে গিয়ে মামলা করতে হলে তোমাকে কি করতে হবে, ক্লিন হ্যান্ডে যাওয়া লাগবে না? ইকুইটি পড়ো নাই? ইকুইটি কামস উইথ হি হু সিক্স ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড। এই জিনিস পড়ছো না তোমরা? পড়ছি স্যার। ওকে,
তখন এ যদি বি এর টাকাটা না শোধ করে তাহলে বি ফেরত দিতে কি বাধ্য? না স্যার। বাধ্য না। এই কথা এখানে বলা আছে, এই কথা এখানে বলা আছে যে বি কে তুমি টাকা দাও, বি তোমাকে ফেরত দেবে। তো এইখানকার টোটাল আলোচনাটা হলো এইটা সেকশন 10 এর। যদি তোমার কাছ থেকে আনলফুললি বা ডিসঅনেস্টলি কেউ কোনো জিনিস নিয়ে যায় এবং সেখানে তার কোনো রাইট না থাকে, তাহলে তুমি অথবা তোমার ট্রাস্টি যে সে ফেরত নিতে পারে। কিন্তু জিনিসটা যদি এমন হয় যে সে নিয়ে গেছে বাট তোমারও সেখানে কিছু দেওয়ার সুযোগ আছে, মানে তোমার কাছ থেকেও তার কোনো ক্লেম আছে, তাহলে তুমি ক্লেম শোধ করবা অথবা তোমার ট্রাস্টিকে বলবা ক্লেম শোধ করার জন্য, তারপর তুমি ফেরত পাবা। বুঝা গেল? স্যার সেকশন 10টা কি তাহলে মুভেবল প্রপার্টি নিয়ে? মুভেবল প্রপার্টি নিয়ে, সোজা বাংলায় মুভেবল প্রপার্টি নিয়ে। মুভেবল প্রপার্টি যদি তোমার কেউ নিয়ে যায়, তোমাকে যদি ডিসপোজেস করে, তাহলে তুমি অথবা তোমার ট্রাস্টি সেটা ফেরত দিতে পারবে। বুঝা গেল? তুমিও পারবা অথবা তোমার ট্রাস্টিও পারবে ফেরত দেওয়ার জন্য। তবে 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যদি ওই প্রপার্টিতে ওই লোকেরও কোনো ক্লেম থাকে তোমার এগেইনস্ট, যেমন এই যে তুমি লোন নিছিলা বাট লোন না শোধ করেই তুমি প্রপার্টি ফেরত চাচ্ছ, লোন তো তোমাকে আগে শোধ করতে হবে, কারণ লোনটা তো তার দেওয়া হয়েছে, সে দিচ্ছে, তোমাকে দিছে না। বুঝা গেল? তো লোন শোধ করে দাও তারপরে ফেরত। কিন্তু যদি এমন হতো যে কোনো লোনই নেওয়া নাই, বেসিক্যালি তুমি কাউকে এমনিই দিছো অথবা তোমাকে জোর করে কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে, তখন তো আর তার কোনো ক্লেম নাই। আলটিমেটলি তুমি তখন কোর্টে গেলে সরাসরি তার কাছ থেকে ফেরত পেতে পারো। বুঝলা? এই বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। কথা বলবা, কথা বলবা, কথা বললে জিনিসটা ইজিলি গ্র্যাব করা যায়। ওকে, সেকশন 11 একটু দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা। Any person having the possession or control of a particular article of movable property, যদি কোনো ব্যক্তির পজেশনে অথবা কন্ট্রোলে কোনো মুভেবল প্রপার্টি থাকে, of which he is not the owner, যেটার সে মালিক না, may be compelled to specifically deliver it to the person entitled to immediate possession in any of the following cases. বলতেছে এমন কোনো ব্যক্তির কাছে যদি কোনো মুভেবল প্রপার্টি থাকে যেটার সে মালিক না, তাহলে তাকে বাধ্য করা যেতে পারে ওই জিনিসটা ফেরত দেওয়ার জন্য। কাকে ফেরত দিবা? যে লোকের ইমিডিয়েটলি পজিশন হোল্ড করার ক্ষমতা আছে। এখানে কি বলছে মালিকের কাছে ফেরত দেওয়ার কথা? জয়, মালিকের কাছে ফেরত দেওয়ার কথা বলছে? বলে নাই। না, বলছে মালিকের কাছে বলে নাই, যে হচ্ছে পজিশনে ছিল তার কাছে ফেরত দেওয়ার জন্য বলছে। এক্স্যাক্টলি, বলতেছে তুমি যদি কারোর কাছ থেকে নিয়ে চলে আসো, মনে করো কোনো একটা চোর চুরি করে নিয়ে গেছে একটা জিনিস, কারোর কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। এখন চুরি কিভাবে করা যেতে পারে? চুরি মালিকের কাছ থেকেই করতে হবে এমন কোনো শর্ত নেই। এমন হতে পারে আমি জয়কে বললাম, জয় তোমাকে কিছু টাকা দিলাম, তুমি এই জিনিসটা XYZ এর কাছে পৌঁছাই দিও। রয় রাস্তায় রাস্তায় যেতে যেতে জয়ের কাছ থেকে ছিনতাইকারীরা কেড়ে নিয়ে চলে গেছে। এখন দেখো তো, এটা আপনার কাছে ফেরত দিতে পারে। হ্যাঁ, এই যে যারা কেড়ে নিয়ে চলে গেল তারা কি মালিক? মালিক না। মালিককে আমি। না, আপনি। ওকে, এখানে জয়ও কি মালিক? মালিক না। না, আপনি শুধু। তারপরেও আমি বলতেছে এখানে জয় চাইলে এটা ফেরত নিতে পারে তার কাছ থেকে, কারণ জয়ের একটা ইমিডিয়েট পজিশন ছিল, এটাতে ছিল না? জাস্ট চুরি হওয়ার আগে ইমিডিয়েটলি তার পজিশনে ছিল না? জি স্যার। ওকে, এখন জিনিসটা যদি এমন হয় যে জয় স্যার আমার কাছ থেকে, আমরা যেরকম 10-এ দেখলাম যে ট্রাস্টিও মামলা করতে পারে, এখানে ওই রকমই কি কিছুটা? সেম জিনিস ট্রাস্টিও এখানে মামলা করতে পারে। এটা জাস্ট স্পেসিফাই করে দিছে যে তোমার মালিকের এগেইনস্টেও মামলা, তোমার কি বলে 10-এ কিন্তু মালিকের এগেইনস্টেও মামলা করা যাচ্ছে। দেখো 10-এ কিন্তু মালিকের এগেইনস্টেও মামলা করা যেতে পারে ফেরত পাওয়ার জন্য। A person entitled to the possession of specific movable property may recover it the same in the manner prescribed by the Code of Civil Procedure. মালিকের এগেইনস্টে 10-এ তুমি মালিকের এগেইনস্টেও মামলা করতে পারবা, বাট 11-তে পারবা না। বুঝছো?
বুঝতে পারছি স্যার। হ্যাঁ দেখো, 10-এ কিভাবে মালিকের এগেনস্টে মামলা করতে পারবা। দেখো, মনে করো কোনো একজন লোক, সে মালিক, সে কারোর কাছে একটা জমি, সরি কারোর কাছে একটা প্রপার্টি তোমার প্লেস করছে। প্লেস মানে কি, এই যে এই উদাহরণটা, ওখানে গিয়ে সে জুয়েলারি জমা দিছে, জুয়েলারি জমা দিছে। এখন জুয়েলারি জমা দিলে ওই লোক করছে কি, দুদিন পরে গিয়ে ওই 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 দোকান থেকে গিয়ে জিনিসটা নিয়ে চলে আসছে, জুয়েলারিটা ফেরত নিয়ে চলে আসছে, টাকাটা পরিশোধ করে নাই। জুয়েলারি তো চার্জ আছে, টাকা জমা রাখার মধ্যে 100 টাকা, 100 টাকা জমা রাখার জন্য চার্জ আছে, ওই টাকাটা দেয় নাই। তাহলে তোমার ওই যে দোকানের মালিক, লোকটা ওই লোক চাইলে এর এগেইনস্টে মামলা করতে পারবে সেকশন 10 এর আন্ডারে। কারণ এখানে বলা আছে যে তুমি এন্টাইটেল টু দ্য পজিশন হলে তুমি কি করতে পারো, মামলা করতে পারো সেকশন 10 এ। কিন্তু সেকশন 11 এ কি বলছে দেখো, সেকশন 11 এ কাকে কাকে বাধ্য করা যেতে পারে। এ পারসন হ্যাভিং দ্য পজিশন অফ কন্ট্রোল অফ পার্টিকুলার আর্টিকেল অফ প্রপার্টি হুইচ হি ইজ নট দ্য ওনার, দেখো অফ হুইচ হি ইজ নট দ্য ওনার। তার মানে সেকশন 11 এ কি ওনারের এগেইনস্টে মামলা করা যায়? যায় না, ওনারের না এগেইনস্টে স্যার। যায় না। সেকশন 10 এ ওনারের এগেইনস্টে যায়, এটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া দেখো দুইটাই সেম কথাই বলছে। এর 10 এও তোমার ট্রাস্টি মামলা করতে পারে, ওনার মামলা করতে পারে, ওনারের এগেইনস্টেও মামলা করা যায় 10 এ। 10 এ পার্টিকুলারলি এখানে কোনো ধরনের নির্দিষ্ট সীমা নাই, যারই পজিশন পাওয়ার অধিকার আছে সেই মামলা করতে পারে সেকশন 10 এ। আর 11 এ হচ্ছে তোমার যারই পজিশন পাওয়ার অধিকার আছে সেই করতে পারে, কিন্তু ওনারের এগেইনস্টে করা যায় না। বুঝছো? এই বাকিরা বুঝছো? মালিকের এগেইনস্টে করা যায় না 11-তে। বাকিরা বুঝছো? জি স্যার। না বুঝলে বলো, হাত তোলো। আচ্ছা দেখো, সেকশন 11 এ কার কার এগেইনস্টে মামলা করা যায়। when the thing claimed is held by the defendant as the agent or trustee of the claimant। দেখো, যে লোকটা জিনিসটা হোল্ড করতেছে অথবা যে লোকটা জিনিসটা ক্লেম করতেছে সে হচ্ছে একজন ট্রাস্টি অথবা এজেন্ট। কি, সে হচ্ছে একটা ট্রাস্টি অথবা এজেন্ট। তাহলে বিষয়টা কিরকম দেখো, আমি যদি কোনো একটা ট্রাস্ট ক্রিয়েট করি, আমি বলি যে আমার কিছু কি বলে জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলা আমি তোমার কাছে রাখলাম, তুমি এই জিনিসগুলো রেখে দাও, এবং এখান থেকে যা লাভ হবে সেই সেই এই লাভটা তুমি আর একজনকে দিবা। ওই যে লোকটাকে বললাম ওই লোকটা ট্রাস্টি না, সে লোকটা তো ট্রাস্টি। তো ওই ট্রাস্টির এগেনস্টে ওনার কি করতে পারে, মামলা করতে পারে প্রপার্টি ফেরত পাওয়ার জন্য। বোঝা গেল? অথবা এজেন্টের এগেনস্টে, এজেন্টও তো বুঝো তুমি, এজেন্ট কিভাবে নিয়োগ করে। আমি কাউকে বললাম এই কাজটা করে দাও আমার পক্ষ থেকে, সে ওই প্রপার্টি যদি দখল করে রাখে, আমি তাকে কি করতে পারবো, বলতে পারবো যে আমাকে ফেরত দাও। তো ট্রাস্টি অথবা এগেনস্টের এজেন্টের এগেনস্টে মামলা করা যায় সেকশন 11 এর এ নাম্বারে। বি নাম্বারে হচ্ছে when compensation in money would not afford the claimant adequate relief for the loss of the thing claimed। দেখো বলতেছে যে জিনিসটা হারাইছে ওই জিনিসটার জন্য টাকা দিয়ে মূল্য নির্ধারণ করা যাচ্ছে না। বুঝো ব্যাপারটা, যে জিনিসটা হারাই গেছে, যে জিনিসটা কেউ দখল করে রাখছে, সেই জিনিসটাই তুমি ফেরত চাচ্ছ, বলতেছো ওই জিনিসটাই আমাকে দেন। কিন্তু কোর্ট দেখবে যে যদি টাকা দিয়ে তোমার ওই জিনিসটা তোমাকে কম্পেনসেট করা যায়, তাহলে আর ওই জিনিসটা তুমি ফেরত নাও পাইতে পারো। তারপরে হচ্ছে তোমার when it would be extremely difficult to ascertain the actual damage caused by the loss। অনেক অনেক সিচুয়েশন আসতে পারে যে কোর্ট ডিসাইডই করতে পারতেছে না কত টাকা খরচ লস হয়েছে এই জায়গায়, তখনও বলবে না কোর্ট যে তোমার ওই জিনিসটাই তোমাকে, সরি কোর্ট তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে ওই জিনিসটা তোমাকে দিয়ে দাও, দেওয়া হোক। কারণ কি, যদি ডিসাইডই না করতে পারে কত টাকা খরচ হয়েছে তাহলে কম্পেনসেশন কিভাবে নির্ধারণ করবে, তখন বলবে ওই জিনিসটা দাও যেটা নিয়ে গেছো। তারপর হচ্ছে when the possession of the thing claimed has been wrongfully transferred to the claimant। এই যে মনে করো কেউ তোমার কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেছে। তো টোটাল 4টা সিচুয়েশনে একজন আরেকজনকে বাধ্য করতে পারে জিনিসটা ফেরত দেওয়ার জন্য, স্পেসিফিক্যালি ফেরত দেওয়ার জন্য, কিন্তু তুমি ওনারকে বাধ্য করতে পারবা না। ঠিক আছে, বোঝা গেল? বনি আমিন জি স্যার। বুঝছো? জি স্যার। ওকে। আশফিয়া খন্দকার, আশফিয়া বুঝছো? জি স্যার। মারুফা আক্তার বুঝছো?
মারুফা আক্তার, শুনতেছো আমার কথা? শোনে না। সোনিয়া মির্জা, বুঝছো? হ্যালো জয়। জি স্যার, আসি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা আবার রেকআপ করি ছোট করে। সেটা হলো সেকশন 10-এ যেটা বলা হয়েছে সেটা হলো যে যে ব্যক্তির পজিশন পাওয়ার অধিকার আছে সেই ব্যক্তিই মামলা করতে পারবে যাতে করে তাকে পজিশনটা ফেরত দেওয়া হয় একটা মুভেবল প্রপার্টি। এটা কে হতে পারে? ওনার হতে পারে, একজন ট্রাস্টি হতে পারে, অথবা ওনারের এগেইনস্টেও মামলা করা যেতে পারে সেকশন 10-এ। ঠিক আছে? 11-এ যেটা বলছে সেটা হলো টোটাল 4টা সিচুয়েশন আমাদের মাথায় রাখতে হবে। এই 4টা সিচুয়েশনেই তুমি 11-এর আন্ডারে আসতে পারবা। তার মানে 11টা একটু রেস্ট্রিক্টেড 10-এর থেকে। ঠিক আছে? ওকে, 11-এ যেটা বলছে সেটা হলো ওনার বাদে, এগেইনস্ট দা ওনার বাদে, মানে মালিক মালিক বাদে অন্য কোনো ব্যক্তির এগেইনস্টে তুমি কি করতে পারবা? মামলা করতে পারবা টু গেট দা প্রপার্টি ব্যাক, গেট দা মুভেবল প্রপার্টি ব্যাক। তবে 4টা শর্ত আছে এখানে। কি কি শর্ত? প্রথম শর্ত যদি এমন হয় যে লোকের এগেইনস্টে মামলা করতেছে সে হচ্ছে তোমার ট্রাস্টি অথবা এজেন্ট, তাহলে তুমি তাকে বলতে পারো আমাকে ফেরত দাও। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এরকম যে তুমি ফেরত চাচ্ছ কারণ যে জিনিসটা তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে ওইটা পিকিউনারি কম্পেনসেশন দিয়ে তোমাকে অ্যাডিকুয়েট রিলিফ দেওয়া যাচ্ছে না। মনে করো তোমার কাছে একটা খুব রেয়ার একটা ম্যাটেরিয়াল ছিল, রেয়ার একটা আংটি ছিল, তোমার বাবা তোমাকে গিফট করছিল, তোমার বাবা আর পৃথিবীতে নাই, তোমাকে একটা রেয়ার একটা আংটি গিফট করছে। এখন এই আংটিটা মনে করো কোনো একজন ব্যক্তি নিয়ে চলে গেছে, ডিসপোজেস করছে তোমাকে, কিন্তু সে তো ওনার না, তুমি তো ওনার। এটা তুমি কি করতে পারো? তার এগেইনস্টে মামলা করতে পারো কোর্টে, বলতে পারো যে ওই আংটিটাই আমাকে ফেরত দিতে হবে। বুঝছো? এখন ওই লোক তো বলতে পারে ভাই আমি আংটি দেবো না, আপনাকে একটা কাজ করি, আমি হচ্ছে এই টাকাটা দিয়ে দিই, শোধ করে দিই, টাকা দিয়ে আমি শোধ করে দিই। কোর্ট তখন শুনবে না, কারণ কোর্ট দেখলো যে এই জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা আসলে টাকা দিয়ে কম্পেনসেট করা যায় না, কারণ এটার একটা আলাদা ভ্যালু আছে, শুধুমাত্র টাকা দিয়ে কম্পেনসেট করা যায় না। আবার এমন সিচুয়েশন হতে পারে যে টাকা দিয়ে কম্পেনসেশন ডিটারমাইনই করা যাচ্ছে না কত টাকা কম্পেনসেশন হবে। ঠিক আছে? তোমার কাছ থেকে কোনো একজন জিনিস নিয়ে গেল কেউ, কিন্তু অ্যাকচুয়ালি নির্ধারণ করা যাচ্ছে না কত টাকা তোমার এখানকার ড্যামেজ হয়েছে, তখনও কোর্ট বলবে যে জিনিস নিয়ে গেছো ওইটাই ফেরত দাও। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার কাছ থেকে জোর করে রংফুল্লি যদি কোনো জিনিস কেউ নিয়ে যায়, এটার উদাহরণ এখানে একটা দেয়া আছে, তোমরা একটু দেখো। উদাহরণ হচ্ছে এই যে দেখো, এই যে এটা দেখো, এ ইজ এন্টাইটেলড টু পিকচার বাই ডেড পেইন্টার, মানে একজন মৃত কোনো একজন পেইন্টার তোমার হচ্ছে একটা পেইন্ট করে রাখছিল একটা তোমার একটা পিকচারকে, যেটা এ হচ্ছে এটার মালিক। বি হ্যাজ পজিশন অফ দেম, বি এর কাছে এই জিনিসটা আছে, কারণ কি বি সেটা নিয়ে নিছে এর কাছ থেকে। দ্য আর্টিকেলস আর টু স্পেশাল এ ক্যারেক্টার টু বেয়ার অ্যাসার্টেইনেবল মার্কেট ভ্যালু, এটা মার্কেট ভ্যালু নির্ধারণ করা যাচ্ছে না। বি মে বি কম্পেলড টু ডেলিভার ইট টু দেম এ, বি কে বাধ্য করা যেতে পারে যাতে করে এর কাছে এটা ফেরত দেয় সে। আবার এটা দেখো, জেড হ্যাজ গট পজিশন অফ অ্যান আইডল বিলঙ্গিং টু এস ফ্যামিলি, এর ফ্যামিলির একটা মূর্তি আছে, একটা দেবতার মূর্তি আছে যেটা জেড এর কাছে পজিশনে চলে গেছে। এই যে দেখো, and of which A is the proper custodian, A এটার প্রপার কাস্টাডিয়ান, Z may be compelled to deliver the idol to A, Z কে বাধ্য করা যেতে পারে যাতে করে এর কাছে এটা ফেরত দেয় সে। বুঝছো? এই বুঝে গেল? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। 12 নম্বর সেকশন খুব ইম্পর্টেন্ট। 12 নম্বর সেকশনে যাওয়ার আগে আমরা একটু 2 মিনিটের ব্রেক নিই। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। কতক্ষণ? হ্যালো, জি স্যার, প্রশ্ন নাই, আপনি কোনো শুরু কোশ্চেন? কোনো কোশ্চেন নাই শুরু করে তোমাদের? দেন। এই সাইম আলী খান, তোমার বন্ধু কই? এই না ঢুকছে তো, এই যে মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এই কি মোহাম্মদ জাহিদুল ইসলাম থাকেন কই? ব্যবসায়িক ডিলিং করতেছে, ব্যবসায়িক ডিলিং। টুম্পা কই? টুম্পা, হোয়ার ইজ টুম্পা? তোমরা কেউ কি জানো না নাকি তোমাদের বন্ধু বান্ধবরা থাকে কোথায়? বিবাহিত খোঁজ খবর রাখো না? মানুষের খোঁজ পাওয়া যায় না। খোঁজ খবর রাখো না তোমাদের বন্ধুদের? বিবাহিত স্যার মানুষের ইউনিভার্সিটি খোঁজ তো পাওয়া যায় না আসছিল, স্যার। বুঝি না। স্যার ইউনিভার্সিটি আসছিল স্যার, মনে হয় ওদের ওইখানে স্যার কারেন্ট বা এরকম কিছু নাই। কারেন্ট না থাকলে তো মুশকিল হয়ে যায়। তোমরা কি ভিডিও রেকর্ড করতেছো? স্যার সায়েম ভাই মনে হয় করতেছে। এই সাইম আলী খান ভিডিও রেকর্ড করেন? আপনার কোচিং এর জন্য 1 মাসের এমবি কিনে নিয়েছি, কারণ আমাদের সাইম আলী এদিকেও কারেন্ট থাকে না। কি কিনে নিয়েছো 1 মাসের জন্য? 1 মাসের এমবি প্যাকেজ। বললাম এই জমিটা তুমি ইয়ের জন্য ব্যবহার করবা, স্কুল বানানোর জন্য ব্যবহার করবা। তুমি এটা স্কুল বানানোর জন্য ব্যবহার করবা এবং তুমি কি করবা, এখানে এটার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবা বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবা। ওই বেটা করছে কি, স্কুল না বানায় মাদ্রাসা বানাইছে। এখন জয় বলতেছে বেটা আমি তো মাদ্রাসা বানাবো কিসের জন্য, আমি তো হিন্দু মানুষ, আমি স্কুল বানাইতে চাইছিলাম, তুই কেন মাদ্রাসা বানাবি? জয় কোর্টে যাইতে পারে, কোর্টে গিয়ে বলতে পারে আমি যেখানে এটা, কারণ কারণ ওই লোক তো ট্রাস্টি, আমার ওই ট্রাস্টি যে ও তো বাধ্য আমার কাজ করার জন্য। এই জন্য এমন কোনো কাজ যেটা আসলে একটা ট্রাস্ট, ওই জিনিসটাকে বাধ্য করানোর জন্য, স্পেসিফিক পারফরমেন্স করানোর জন্য কোর্টে যাওয়া যেতে পারে এবং কোর্টের কাছ থেকে স্পেসিফিক পারফরমেন্স চাওয়া যেতে পারে। বোঝা গেল প্রথম অংশটুকু? হ্যাঁ বা নাতে উত্তর দিবা। ইয়েস স্যার। আচ্ছা, বি নম্বর খুবই সহজ। where there exists no standard for ascertaining the actual damage caused by the non-performance of the agreed to be done। বলতেছে যে কাজটা করার জন্য চুক্তি করছিলা ওই কাজটা যদি না করে, তাহলে অপরপক্ষ যদি বলে ভাই আমি কাজ করতে পারি নাই, এই জন্য আপনাকে আমি কিছু টাকা দিয়ে দিই, কম্পেনসেশন দিয়ে দিই, কিন্তু কোর্টের কাছে যদি মনে হয় যে এই কম্পেনসেশন ইজ নট অ্যাডিকুয়েট রিলিফ, এখানে যে কাজ করার জন্য কথা বলা হয়েছিল সেই কাজই করা উচিত, তাহলে তোমার সেকশন 12 এর বির আন্ডারে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট করা যেতে পারে। তুমি কারোর কাছ থেকে একটা জিনিস চাইছিলা, সে ব্রিচ অফ কন্ট্রাক্ট করে ফেলছে, করে বলতেছে ভাই টাকা দিয়ে দিই ভাই, সরি ভাই, এবং কোর্ট মনে করতেছে একটা টাকা দিলে এখানে অ্যাডিকুয়েট রিলিফ হবে না। যেমন মনে করো তুমি কারোর কাছ থেকে একটা জমি কেনার চুক্তি করছো, এবং জমিটা তোমার বাবার খুব ইচ্ছা ছিল ছোটবেলাতে যে ওই জমিটা আমি কিনবো, এখানে একটা বাড়ি বানাবো। তুমি চুক্তি করে বলছো, টাকা দিয়ে দিছো তাকে। দুদিন পরে সে বলতেছে আমি টাকা দিয়ে, ভাই আমি টাকা ফেরত দিয়ে দিই আপনাকে, আপনার কিছু লস হয়েছে, এই টাকাও দিচ্ছি, বাট বাড়ি আমি দিতে পারবো না। তুমি কোর্টে গেলা, কোর্টে গিয়ে বললা যে এই যে চুক্তিটা হয়েছে এই চুক্তিটা আসলে টাকা দিয়ে মাপা যায় না। কারণ কি, আমার বাবার এখানে স্বপ্ন ছিল এই জায়গাতে বাড়ি বানানো, আমি এই জমি আমি ছাড়বো না। তখন কোর্ট কি করতে পারে, তোমাকে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট দিতে পারে। 3 নম্বর হচ্ছে when the act agreed to be done is such that pecuniary compensation for non-performance would not afford adequate relief। এটাই তো দেখলাম আমরা। আর বিতে হচ্ছে তোমার যেটা, সেটা হলো যে নির্ধারণ করা যাচ্ছে না যে আসলে কত টাকা এখানে ইয়ে হবে, তোমার কম্পেনসেশন হবে, এটা নির্ধারণ করা যাচ্ছে না। এই যে যেমন মনে করো তুমি কারোর কাছ থেকে চুক্তি করছো একটা রেয়ার একটা ম্যাটেরিয়াল কেনার জন্য, হয় না, অ্যান্টিক প্রপার্টি কেনার জন্য চুক্তি করছো, অ্যান্টিক প্রপার্টি কেনার জন্য চুক্তি করছো, এখন ওই অ্যান্টিক প্রপার্টির ভ্যালু কত সেটা নির্ধারণ করে করা যাচ্ছে না। এমনও তো হতে পারে কোর্টের কাছে ওরকম অ্যাফোর্ডিং সিস্টেম নাই যে আসলে এই জিনিসটার দাম কত, কোর্ট বের করতে পারতেছে না খুঁজে। তখন কোর্ট বলবে কি, ভাই চুক্তি করছে আপনার কাছ থেকে যেটা পাওয়ার জন্য ওইটাই দিয়ে দিন, কারণ এখানে আমার অ্যাডিকুয়েট রিলিফ কত হবে সেটা আমি বেরই করতে পারতেছি না। বুঝলো জয়? স্যার এটা দিতে হলে 11-র সাথে মিল আছে অনেকটা। হ্যাঁ 11-র সাথে সবই মিল আছে, সবই মিল আছে। এই যে দেখো 4টা পয়েন্টেরই 11-র সাথে মিল আছে। 11-12 সেম, অলমোস্ট সেম। 11-তে হচ্ছে তোমার পজিশন ফেরত পাওয়ার জন্য মামলা করবা তুমি, আর 12-তে হচ্ছে চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করবা তুমি। বুঝছো? জি স্যার বুঝতে পারছি। এবং এইটার সাথে তোমার আরেকটা জিনিসেরও মিল আছে, এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো সব সিস্টেমে পড়তে হয়। দেখাচ্ছি আমি তোমাদের, দাঁড়াও। এই যে দেখো সেকশন 54,
যখন পড়বো আমরা 54 তখন দেখতে পাবা মিল কোথায় আছে। এই যে দেখো সেম জিনিস, সব সেম কথাবার্তা বলা আছে ইনজাংশনের ক্ষেত্রে। তো হোয়াট এভার, আমরা ফেরত যাই 12-তে। 12 বলতেছে যে এই যে এই সিচুয়েশন গুলোর ক্ষেত্রে তোমার কি হবে, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টই দেবে কোড, কারণ এই পারফরম্যান্স অফ সিচুয়েশন কন্ট্রাক্ট গুলোতে। করতে হবে। হ্যাঁ, কারণ 11 তো ওই কথাই বলছিল যে ওই সব ক্ষেত্রে ওই প্রপার্টিটাই ফেরত দেওয়া হবে, তখন আর কম্পেনসেশন দিয়ে তোমাকে কোনো ধরনের ইয়ে করবে না, রিলিফ দেওয়া হবে না। আরেকটা পয়েন্ট দেখো, লাস্ট পয়েন্ট যেটা, সেটা বলতেছে যে when it is probable that pecuniary compensation cannot be got for the non-performance of the act agreed to be done, মানে এমনও সিচুয়েশন হতে পারে যে আসলে টাকা দিয়ে কম্পেনসেশন পাওয়াই যাবে না। মানে যে লোক, মনে করো যে লোকের সাথে তুমি চুক্তি করছো, সাপোজ ওই লোক নিজে ইনসলভেন্ট হয়ে গেছে, তাহলে তার হাতে অপশন কি? তোমাকে যে জিনিসটা চুক্তি করছিল ওইটাই তো দেবে, তাই না? কারণ সে তো টাকাই দিতে পারবে না তোমাকে কম্পেনসেশন হিসেবে। বোঝা গেল? বোঝা কি গেল? জি স্যার। ওকে, সে দেউলিয়া হয়ে গেছে, তো দেউলিয়া হয়ে গেলে সে তো কম্পেনসেশন দিতে পারে না। সে যেটা করতে পারে, সে ওই যে জিনিসটার জন্য চুক্তি করছিল ওই জিনিসটাই ফেরত দিতে পারে। সো টোটাল সিচুয়েশন তুমি বুঝলা। সো এই 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 ক্ষেত্রে কোর্ট কি করতে পারে, তোমাকে কম্পেনসেশন এর পরিবর্তে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টটি দিতে পারে। তবে মনে রাখবা এটা কিন্তু মে প্রভিশন, কোর্ট কিন্তু বাধ্য না দেওয়ার জন্য। কোর্ট কি বাধ্য? না স্যার, মে বাধ্য না, দেওয়া আছে। মে দেয়া আছে। এই সিচুয়েশন গুলোতে পড়লেও কোর্ট দিতে বাধ্য না, কোর্ট দিতেও পারে নাও দিতে পারে। বোঝা গেল? কোর্ট বলতে পারে ভাই কম্পেনসেশন নিয়ে নেন, যান দাফা করেন। বোঝা গেল? আচ্ছা, কিন্তু স্যার কেউ যদি বলে যে না আমার ওই জিনিসটাই লাগবে, তো সেই ক্ষেত্রে তখন কোর্ট এই জিনিসগুলো বলে যে আচ্ছা আপনি তাহলে ওইটা নেন। ওমা, সবাই তো ওই জিনিসটা লাগবেই বলেই তো স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের জন্য যায়, এবং এই ক্ষেত্রগুলো দেখায়, এই ক্ষেত্রগুলো দেখায় যে তোমার ইদার এটা একটা এমন একটা জিনিস যেটা কম্পেনসেশন নির্ধারণ করা যাবে না, অথবা তোমার কম্পেনসেশন অ্যাডিকুয়েট রিলিফ হবে না, এইসব জিনিসই দেখায় নর্মালি সবাইকে। বুঝছো? তখন কোর্ট যেটা করতে পারে সেটা কোর্ট ডিসক্রিপশন ইউজ করে দিতে পারে, হ্যাঁ ঠিক আছে দিলাম, অথবা নাও দিতে পারে। এটার সাথে 21 যখন মিলাই পড়বো তখন বুঝতে পারবো যে কখন দেয় কখন দেয় না। এই সিচুয়েশনে পড়লেই যে দিতে হবে এমন না, এটার সাথে 22 মিলাই পড়তে হবে, দেখাচ্ছি আমি তোমাদের। আপাতত দেখো যে কখন দিতে পারে, টোটাল 4টা সিচুয়েশনে দিতে পারে। ওকে, বুঝা জি গেল? স্যার। ওকে, এখানে বলতেছে যে যদি না, যখন একটা ইমুভেবল প্রপার্টি কেনার জন্য চুক্তি হবে, একটা স্থাবর সম্পত্তি কেনার জন্য যখন চুক্তি হবে, কোর্ট তখন এটা ধরেই নেবে যে এইখানে টাকা দিয়ে অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া সম্ভব না। কোর্ট এটা প্রিজিউম করে নেবে। বুঝছো? এখানে এটা এক্সপ্লেনেশনে বলে দিছে যে যখন একটা ইমুভেবল প্রপার্টি কেনার জন্য চুক্তি হবে, মনে করো জয় চুক্তি করছে আমাদের কি বলে বনিয়ামিনের সাথে যে ভাই আপনার এই জমিটা দেন, আপনাকে আমি টাকা দিচ্ছি, একটা ইমুভেবল প্রপার্টি কেনার চুক্তি। কোর্ট এখানে ধরে নেবে যে এইখানে এই বনিয়ামিন যদি বলে যে আমি এত টাকা দিয়ে দিলাম, এত টাকা দিয়ে দিলে ভাই আপনি আর জমিটা নিয়ে চায়েন না, আমি আরেক জায়গায় বিক্রি করে দিতে চাই, এন্ড জয় বলতেছে না আমার জমিটাই লাগবে, স্পেসিফিক পারফরমেন্স চাচ্ছে সে। আইন বলতেছে যে কোর্ট প্রাথমিকভাবে যে প্রিজাম্পশনটা নেবে সেটা হলো এইখানে টাকা পয়সা দিয়ে অ্যাডিকুয়েট রিলিফ পাওয়া সম্ভব না, ওই জমিটা দিলেই তবেই তোমার প্রপার রিলিফ হয়, এটা প্রাথমিক প্রিজাম্পশন। তবে হ্যাঁ, বনিয়ামিন যদি অন্যভাবে প্রুভ করতে পারে যে স্যার আসলে এই জমিটা ছাড়া আসলে আমার আর কোনো জমি নাই স্যার, এই জমিটা আসলে বিক্রি করলে আমি বিপদে পড়ে যাব, তখন যখন দিতে চাইছিলাম তখন টাকার খুব দরকার হয়েছিল, কিন্তু এখন স্যার ওই টাকাটা আমার আপাতত দরকার নাই, এই জমিটা যদি বিক্রি করে দিই আমি তো পথে চলে যাব স্যার, পথে থাকা লাগবে, তখন আবার কোর্ট কি প্রিজাম্পশন নিতে পারে, ঠিক আছে ওকে টাকা দিয়েই অ্যাডিকুয়েট রিলিফ হোক। বুঝছো? জি স্যার। এই বোঝা গেল না? বোঝা গেল না? কথা বলে না কেউ, নোবডি ইজ টকিং। স্যার বারবার আবার আমি হ্যাঁ বললে বুঝবে স্যার ওরা যে আমি খালি বুঝতেছি। এই বাকিরা কথা বলো নাকি ঘুমাচ্ছ তোমরা? এই সোনিয়া,
না, পোলাপান তো রেসপন্স করে না। বনিয়ামিন, জি স্যার। এই বুঝছো তুমি? জি স্যার, বুঝছি স্যার। ওকে, খন্দকার আসপিয়া বুঝছো? কথা বলো। জি স্যার। মারুফা, মারুফা বুঝছো? মারুফা বুঝছে কিনা জানি না। সুমাইয়া, শিমু? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ব্যাপার যেটা দাঁড়ালো সেটা হলো টোটাল 4 সিচুয়েশনে তোমাকে ইয়ে দিতে পারে, মানে স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট দিতে পারে। তবে কোর্ট কিছু ক্ষেত্রে একটা প্রিজাম্পশন নিতে পারে, সেটা হলো যখন তোমার ইমুভেবল প্রপার্টি চুক্তি হয় তখন, বা কেনা বেচার চুক্তি হয় তখন কোর্ট এটা ধরেই নেয় প্রাথমিকভাবে যে টাকা দিয়ে এখানে অ্যাডিকুয়েট রিলিফ দেওয়া সম্ভব না, এখানে ওই জিনিসটা দিলেই তবেই তোমার প্রপার রিলিফটা আসবে। এটা প্রাথমিক প্রিজাম্পশন হতে পারে। তবে হ্যাঁ, এটা অন্যভাবে তোমার এটা রিভার্ট করা যেতে পারে, এই প্রিজাম্পশনটাকে সরাইতে পারে। যাই হোক, আমি তোমাদের আরেকটা লিংক দিচ্ছি, তোমরা জয়েন করবা। ওকে ওকে স্যার। ওকে স্যার।